পরের দিন খানবাড়িতে যেন রাজকীয় উৎসবের শ্বাস বর পড়ে গেল। সকাল থেকেই শোরগোল শুরু হয়েছে। আরশি, শিহাব আর নেহাল, আরফা সহ দূরের অনেক আত্মীয় স্বজন খবর পেয়ে চলে এসেছে তুরাকে দেখতে। বাড়ির প্রথম নাতি বা নাতনি আসবে, এই আনন্দে তুরাকে যেন সবাই মিলে মাথার উপর তুলে রেখেছে। রোশনি খান তো বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাইকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে যে তুরা যেন এক পাও মাটিতে না ফেলে। যা লাগে সব তার হাতের কাছে যাবে। তনুজা খান রান্নাঘরে আর তুরার রুমের মাঝে পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন। বারবার এসে জিজ্ঞেস করছেন, তোরা কি খেতে ইচ্ছে করছে বল, ঝাল নাকি টক? তুই যা বলবি আমি এখনই নিজ হাতে রান্না করে দিচ্ছি। আনোয়ার খান আর আশিক খান তো আরো এক কাঠি সরস। বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি, অথচ তারা এখনই বড় বড় শপিং ব্যাগ ভরে খেলনা আর ছোট ছোট জামা কাপড় নিয়ে হাজির হয়েছে। এক কথায় পুরো খান বাড়ি এখন ওই অনাগত নতুন অতিথির খুশিতে মগ্ন। রুদ্র সোফায় বসে এই উৎসবের আমেজটা খুব আয়েশ করে উপভোগ করছিল। শিহাব একটু দূরে দাঁড়িয়েছিল। রুদ্রকে একা পেয়ে সে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসল। তারপর হালকা গলা খাকারি দিয়ে বাঁকা হেসে বলল, হুম হুম। তো রুদ্র সাহেব শেষমেশ বাবা হয়েই যাচ্ছেন, বাহ! খবরটা কিন্তু বেশ রোমান্টিক। রুদ্র শিহাবের রসিকতা বুঝতে পেরে ওর দিকে তাকালো। মুখে একটা আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে সে শান্ত গলায় বলল, খবরটা যখন তোর কাছে এতই ভালো লেগেছে, তাহলে তুইও একটা খবর কিনে ফেল না। শিহাব একদম আকাশ থেকে পড়ল। সে রুদ্রের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, খবর আবার মানুষ টাকা দিয়ে কেনে নাকি? কসম ভাই, কোনোদিন শুনিনি। খবর আবার কিভাবে কেনে শুনি? রুদ্র একটা রহস্যময় হাসি দিয়ে শিহাবের কাঁধে হাত রাখলো। আশেপাশে তাকিয়ে দেখলো আরশি সেখানে আছে কিনা। তারপর নিচু স্বরে বলল, বোকা, খবর তো বাজারে বিক্রি হয় না। আর সে একটা গিফট কিনে দেবে, ডিনার করাবে, তারপর দেখবি ওই তোকে এমন একটা গুড নিউজ বা খবর ফ্রিতে উপহার দিয়েছে। বুঝলে কিছু? রুদ্রের কথার মানে বুঝতে পেরে শিহাবের কান মুখ লাল হয়ে গেল। সে হড়বড়িয়ে বলতে লাগলো, দূর শালা, তুই দিন দিন যা অসভ্য হচ্ছিস না। আমি তোর বোনের জামাই লাগি, এইটা তুই ভুলে যাস না। শিহাবের কথায় রুদ্র হেসে দিয়ে আরো একটু ঘেঁষে বসলো। সে শিহাবের কাঁধটা শক্ত করে জড়িয়ে ধরে বন্ধুর মতো আশ্বস্তার সাথে বলল, শোন, তুই আমার বোন জামাই হওয়ার আগে আমি তোকে বন্ধু মনে করি, তাই কোনো লজ্জা নেই। আমি জাস্ট তোকে হিন্টস দিলাম যে এবার তোদের একটা গুড নিউজ দেওয়ার সময় হয়েছে। সো মাইন্ডেড। শিহাব রুদ্রের কথায় লাল হয়ে তাকিয়ে রইল। এদিকে আরফা আর নেহালের মধ্যে চলছে অন্য কাণ্ড। আরফাকে এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে রুমে নিয়ে এলো নেহাল। তারপর বিছানায় হালকা করে আঁচড়ে ফেলে দরজাটা আটকে দিল। আরফা বিরক্ত নিয়ে উঠে বসে চিৎকার করে বলল, আপনার সমস্যা কি বলুন তো? আমাকে এভাবে জানোয়ারের মতো টেনে রুমে আনলেন কেন শুনি? মান সম্মান কি একদম শেষ করে দেবেন? নেহাল আরফার সামনে এসে হাত নেড়ে অস্থির হয়ে বলতে লাগলো, কেন আনলাম বোঝো না? ওইদিকে দেখো না রৌদ্র কিভাবে কলার উঁচিয়ে বাপ হয়ে বসে আছে, আর আমি এখানে বসে বসে ঘোড়ার ডিম পাড়ছি। রৌদ্রের ওই সম্মানটা দেখেছ? বাড়ির সবাই ওকে নিয়ে কি মাতামাতি করছে। আমারও এখন ওই সম্মানটা চাই। মানে সহজ কথা হলো আমিও এখন বাবা হতে চাই, আর তাই আমি ঠিক করেছি তোমাকেও এখনই বাচ্চার আম্মু বানাবো। নেহালের কথা শুনে আরফার চক্ষু চড়ক গাছ। সে হতভম্ব হয়ে তোতলাতে তোতলাতে বলল, কি? আপনার মাথায় কি কোনো সমস্যা? হ্যাঁ, নাকি পাগলা গারদ থেকে ছাড়া পেয়েছেন? কোনটা? এসব কি আজে বাজে বকছেন আপনি? নেহাল ততক্ষণে সিরিয়াস মুডে। সে শার্টের উপরের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো। আরফার দিকে শিকারী বেড়ালের মতো ধীর পায়ে এগিয়ে যেতে যেতে বেশ রোমান্টিক কিন্তু জেদি গলায় বলল, হুম, একদম ঠিক ধরেছ। আমার মাথায় বিরাট বড় সমস্যা হয়েছে, আর এই সমস্যা একমাত্র আমি বাপ হওয়ার পরেই ঠিক হবে। এখন আর কথা না বাড়িয়ে লক্ষ্মীর মতো কাছে আসো শোনা, তোমাকে আজই বাচ্চার আম্মু বানিয়ে ছাড়ব। নেহাল হাত বাড়িয়ে আরফাকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে আরফা এক দুর্দান্ত ড্রাইভ দিয়ে বিছানা থেকে সরে গেল। নেহাল আরফাকে শোয়ার আগেই সে
চিতার মতো দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় দরজার আড়াল থেকে মুখ বের করে ভেংচি কেটে বলে গেল, ওরে আমার বাবা হওয়ার শখ রে, আপনি একাই রুমে বসে বসে খাটকে বাচ্চার আম্মু বানান, আমি গেলাম। বলেই আরফা ভোর দৌড় দিল নিচে। নেহাল বেচারা ধরতে গিয়েও ধরতে পারল না। সে চরম অসহায় মুখ করে ধপ করে খাটে বসে পড়ল। দু হাতে মাথার চুলগুলো জট পাকিয়ে এলোমেলো করে দিয়ে আক্ষেপের সুরে বিড়বিড় করল, বউ রে বউ, আমার এই কষ্টের হাহাকারটা তুই বুঝলি না? পাষাণ বউ একটা। রৌদ্র সম্মান দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে, আর তুই আমাকে খাট নিয়ে থাকতে বলিস? যা, আর কোনোদিন তোরে বাচ্চার আম্মুই বানাবো না। এদিকে সাদে শিহাবও মেতে উঠেছে অন্যরকম এক দুষ্টুমিতে। আশিকে জোর করে এক কোণে এনে দেওয়ালে চেপে ধরে সে বেশ কায়দা করে বলল, শোনো বউ, আমি কবে বাবা হব? তোমার ভাইকে ওইভাবে কলার উঁচিয়ে ঘুরতে দেখে আমার কিন্তু বড্ড হিংসে হচ্ছে। আরশি শিহাবের এমন সোজাসাপটা কথায় লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু সেও কম যায় না। শিহাবের কাঁধে দু হাত রেখে তার নাকটা হালকা করে টেনে দিয়ে আদুরে গলায় বলল, ওলে আমার কিউট জামাইটার বুঝি এখন বাবা হওয়ার শখ জাগছে? শিহাব বাচ্চার মতো মাথা নেড়ে সায় দিল। অনেক শখ। আরশি হেসে দিয়ে বলল, পাগল, আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে, ধৈর্য ধরেন। কিন্তু শিহাব এবার আরশির কোমরে জড়িয়ে ধরে একদম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু তার আগে আমাদের তো একটু হার্ডওয়ার্ক বা চাকরি করতে হবে, তাই না? আমরা নিজেরা চাকরি না করে শুধু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিভাবে দিবে বলো? আরশি প্রথমে শিহাবের এই চাকরির মানে বুঝতে পারল না। সে বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে রইল। শিহাব তখন আরশির কানে কানে আরো একটু গভীরে গিয়ে ফিসফিস করল, বুঝলে না? মানে বাবা হওয়ার জন্য তো আমাদের আগে খাট ভেঙে চাষবাস করতে হবে। তাহলে চলো এখন থেকেই খাট ভাঙা শুরু করে দিই। শিহাবের এমন নির্লজ্জ রসিকতায় আরশির সারা শরীর লজ্জায় শিউরে উঠল। সে শিহাবের কাঁধে একটা হালকা চাপড় মেরে মুখ লুকিয়ে বলল, চান, আপনার কি একটু লজ্জা করে না? মুখ কি একদমই আটকায় না এসব বলতে? শিহাবের কথায় আরশির লজ্জায় নুয়ে পড়েছে। শিহাব আরশিকে আরো পরম আবেশে নিজের বুকের মাঝে টেনে নিল। আরশির কানের কাছে মুখ নিয়ে সে গভীর কিন্তু ভালোবাসা মাখা গলায় বলল, শুধু লজ্জা পেলে কি আর আমার বাবা হওয়ার শখ পূরণ হবে? শোনো আরশি, বাবা হতে গেলে মাঝে মধ্যে একটু অসভ্য, একটু ঠোঁট কাটা আর নির্লজ্জ হতেই হবে। আর আমি যেহেতু বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাই এখন থেকে আমি তোমার কাছে অসভ্য আর নির্লজ্জ জামাইটাই। ধরো আমাদের ভালোবাসাটাই হবে এক প্রকার নির্লজ্জ ভালোবাসা, যেখানে এক ফোঁটা লোক দেখানো লজ্জা থাকবে না, থাকবে শুধু আমাদের দুজনের একান্ত পাগলামি। বুঝলে আমার মিষ্টি বউ? শিহাবের এমন খোলামেলা কথায় আরশি যেন লজ্জায় লাল হয়ে গেল। সে শিহাবের শক্ত বুকের উপর ছোট ছোট কিল ঘুষি মারতে মারতে মুখ লুকিয়ে আদরি গলায় বলল, অসভ্য একটা। শিহাব সেই গাল মন্দটুকু যেন সুধা মনে করে গ্রহণ করলো। সে আরশিকে আরো শক্ত করে বাহুবন্দি করে তৃপ্তির হাসি হেসে বলল, আমি অসভ্য, তবে শুধু তোমারই জামাই অসভ্য। আরশিও আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না। সেও শিহাবকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে ধুকবুকানি শুনতে লাগলো। ছাদের শান্ত বাতাসে তখন কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। দুজনেই চোখ বন্ধ করে নিজেদের এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে থাকলো। সময়টা শীত নেমে এসেছে। বিকেলের মিঠো রোদটা পড়ে আসতেই চারিদিকে হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে। শীতের এই আমেজটুকু গায়ে মাখতে খানবাড়ির সবাই ছাদে জড়ো হয়েছে। তুরা, আরশি, তিথি আর আরফা এই চারজন এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি আর আড্ডায় মগ্ন। বিশেষ করে তুরাকে নিয়ে সবার আদিক্ষেতার শেষ নেই। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই অসভ্য, বাকি থুক্কু বাড়ির চার কৃতি সন্তান মেয়ে জামাই রুদ্র, শিহাব, আয়ান আর নেহাল। রুদ্র আর শিহাবের মধ্যে তখনও গোপন হাসি ঠাট্টা চলছে, আর আয়ান বরাবরের মতোই কিছুটা চুপচাপ, হাতের কফির মগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আড্ডার মাঝ পথে হঠাৎ নেহাল শয়তানি হাসি দিয়ে আয়ানের দিকে তাকালো। সে বেশ গলা চড়িয়ে বলল, তো আয়ান ভাই, রৌদ্র ভাই তো লাইনে চলে আসছে, পাক্কা বাপ হয়ে গেল।
আপনার খবরটা কবে শুনবো বলেন তো? আপনি কি সারা জীবন ওই গম্ভীর মুখ করেই বসে থাকবেন, নাকি ভাতিজা আমাদের দেখাবেন? আয়ানের সিরিয়াস ভাব দেখে নেহাল একটু থমকে গেলেও আয়ান দমে যাওয়ার পাত্র নয়। সে কফির মগটা হাতে নিয়ে বেশ ভাব নিয়ে বলল, আসলে নেহাল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার বড় সুমন্দি হই, শ্যালক বলে কথা। তাই একটু বুঝে শুনে প্রশ্ন করবেন, কেমন? আয়ানের এই সুমন্দি মার্কা গম্ভীর বুলি শুনে শিহাব হো হো করে হেসে উঠল। সে আয়ানের পিঠে একটা ধুম করে চাপড় মেরে বলল, ধুস শালা, এসব সুমন্দি টুমন্দি বাড়ির ভেতর রাখ। এখানে আমাদের আশেপাশে কোনো বউ নাই, তাই এই মুহূর্তে আমরা সবাই অনলি সিঙ্গেল আর জাস্ট বন্ধু, বুঝেছিস? নেহাল যেন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। শিহাবের সিঙ্গেল হওয়ার দাবি শুনে সে মুহূর্তেই একটা শয়তানি চাল চালল। সে হঠাৎ আরশির দিকে মুখ ফিরিয়ে বেশ গলা উঁচে চিৎকার করে বলল, এ হে, আর সে দেখ তোর জামাই কি কয়। 2 দিন পর যে 2-3 বাচ্চার বাপ হবে, সেই লোক বলতেছে সে নাকি সিঙ্গেল। তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে আয় তো, এই সিঙ্গাপুরকে একটু ঝাঁটাপিটা করে সোজা কর। শিহাবের তো আত্মারাম খাসা হওয়ার দশা। নেহাল যে এভাবে ধরিয়ে দিবে সে ভাবতেও পারেনি। সে তড়িঘড়ি করে নেহালের মুখে চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, শালা বেঈমান, বন্ধুত্বের নামে কলঙ্ক তুই। দূরে দাঁড়িয়ে থাকা আরশি নেহালের সব কথা পরিষ্কার শুনতে না পেলেও সিঙ্গেল আর ঝাঁটা শব্দগুলো শুনে অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। শিহাব দেখলো আরশি তার দিকেই তাকাচ্ছে। অমনি সে দাঁত বের করে একটা কাঁচুমাচু হাসি দিল। তারপর নেহালের উপর থেকে হাত সরিয়ে হাফ ছেড়ে বিড়বিড় করে নেহালকে বলল, তোর সাথে বন্ধুত্ব করার আগেই আমি ছ্যাঁকা খাইলাম রে ভাই। আর না মাপ চাই, তুই তো দেখছি জ্যান্ত ডিনামাইট, কখন কারে ফাটাবি ঠিক নাই। আরশি আড্ডা দিতে দিতে হুট করে ঠিক করলো ব্যাডমিন্টন খেলবে। এই শীতের বিকেলে ছাদের আড্ডার সাথে খেলার আমেজটা জাস্ট জমে যাবে। সে আর দেরি না করে এক ছুটে নিচে গিয়ে কক আর ব্যাট নিয়ে এলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরফা দূর থেকে আয়ানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এই যে অসভ্য বাহিনী, আপনারা কি খেলবেন শুনি? অনেকদিন খেলা হয় না দেখে সবাই এক কথায় রাজি হয়ে গেল। তবে বাদ সাধল রৌদ্র। সে তুরাকে কোনোভাবেই খেলতে দিবে না। তার চোখ মুখে রাজ্যের দুশ্চিন্তা, যদি তুরা খেলার ছলে হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু তুরাও ছাড়ার পাত্রী নয়। সে ছোট বাচ্চার মতো জেদ ধরে বসে থাকলো যে সে খেলবেই। শেষমেশ রৌদ্রকে হার মানতে হলো তার মিষ্টি জেদের কাছে। ছাদের মাঝখানে নেট টানানো হলো, দল ভাগ করা হলো। খুব ইন্টারেস্টিং ভাবে 15 পয়েন্টে গেম হবে। একদিকে 4 নারী শক্তি, তুরা, তিথি, আরশি, আরফা, আর অন্যদিকে 4 পুরুষ রত্ন, রৌদ্র, আয়ান, শিহাব, নেহাল। প্রথমে কোর্টে নামলো রৌদ্র আর তুরা। তুরা কক ব্যাট দিয়ে সজোরে শট দিয়ে নেটের ওপাশে পাঠালো। রুদ্র খুব সাবধানে অথচ নিপুণভাবে সেটা ফিরিয়ে দিল। স্বামী স্ত্রীর এই মিষ্টি লড়াই দেখে বাকিরা কোর্টের চারপাশে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। পুরো ছাদ দূরে এখন হাসাহাসি আর উত্তেজনার রোল। খেলার শুরুতে তুরা একটু বেশি উত্তেজিত হয়ে উল্টা পাল্টা শট দিয়ে ফেলল, আর অমনি ককটা নেটে আটকে গিয়ে সে মরে গেল। তুরা ছোট্ট বাচ্চার মতো মুখ কাদো কাদো করে দাঁড়িয়ে পড়ল। হার মেনে নেওয়াটা তার একদম পছন্দ নয়। রুদ্র অবশ্য হারে কষ্ট না, বরং তুরা বেশিক্ষণ দৌড়াদৌড়ি করেনি ভেবে মনে মনে একটু স্বস্তি পেল। এবার কটে নামলো আরশি। আরশির ছোটবেলা থেকেই রুদ্রের সাথে পাল্লা দিয়ে ব্যাডমিন্টন খেলে বড় হয়েছে, তাই দুজনের খেলাটা এবার বেশ স্পিডে জমে উঠল। কেউ কক পড়তে দিচ্ছে না। দীর্ঘক্ষণ লড়াই চলার পর রুদ্র এক দুর্দান্ত শ্যাম্পের আরশির পরাস্ত হলো। ছেলেরা পর পর 2 পয়েন্ট পেয়ে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো। মেয়েরা তখন তিথিকে কোর্টে নামালো। তিথি শুধু শখের খেলায় নয়, তার হাত বেশ চালু। সে কোর্টে নামতেই খেলার মোড় ঘুরে গেল। রুদ্রের সবকটা কঠিন শট সে খুব ঠান্ডা মাথায় ফিরিয়ে দিতে লাগলো। শেষমেশ রুদ্রের এক ভুল জামমেট তিথি পয়েন্ট ছিনিয়ে নিল। রুদ্র মরে যেতেই মেয়েরা চিৎকার করে ছাদ মাথায় তুলল।
রুদ্র হার মেনে নিয়ে হাসতে হাসতে কোর্ট থেকে সরে দাঁড়ালো। শিহাব আর নেহাল যখন যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল তখন তিথির দিকে এক চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকালো সবাই। শিহাব নেহাল সমন্বয়ে আয়ানকে নামতে বলল। আয়ানও আর কোনো কথা বাড়ালো না, সোজা কোর্টে নেমে পড়ল। আয়ান কোর্টে নামতেই তিথির বুকের ভেতরটা যেন ড্রাম পেটাতে শুরু করলো। এই প্রথম সে আয়ানের খেলার মুখোমুখি, তাও আবার খেলার মাঠে। আয়ানকে সে চেনে, জানে সে খেলাধুলায় কতটা পারদর্শী, কিন্তু সামনাসামনি লড়ার অভিজ্ঞতা এই প্রথম। তিথি কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। আয়ান কোনো ভূমিকা ছাড়াই কক ব্যাট দিয়ে এক ঝটকায় জোরালো শট করল। তিথিও প্রস্তুত ছিল, সে জান প্রাণ দিয়ে ককটা ফিরিয়ে দিল। শুরু হলো এক ধুমধাম লড়াই। ককটা এপাশ থেকে ওপাশ যাতায়াত করছে বিদ্যুতের গতিতে। ব্যাটের সাথে ককের সেই খোস খোস শব্দে পুরো ছাদ মুখরিত। তিথির হাত কাঁপছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কিন্তু সে আজ হার মানতে নারাজ। আয়ানও আজ অদ্ভুত এক জেদ নিয়ে খেলছে। সে তিথিকে একটু ছাড় দিচ্ছে না। তিথির প্রতিটি শট সে খুব নিখুঁতভাবে ফিরিয়ে দিচ্ছে আর বারবার তিথির চোখের দিকে তাকাচ্ছে। আয়ানের সেই শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তিথিকে যেন বিদ্ধ করছে। চারপাশে সবাই নিশ্চুপ হয়ে এই লড়াই দেখছে। শিহাব আর নেহাল তো অবাক, তারা জানতো না তিথি আর নেহালের মধ্যে এমন কোনো গোপন যুদ্ধ চলছে। আয়ান যেন আজ মাঠের খেলায় নয়, এক জেদি যুদ্ধ হয়ে উঠেছে। সে একটার পর একটা বিধ্বংসী শট দিচ্ছে, যেন তিথিকে আজ হাঁপিয়ে তুলেই ছাড়বে। কিন্তু তিথিও দমে যাওয়ার পাত্রী নয়। প্রতিটি আক্রমণ সে নিজের শরীরের শেষ শক্তি দিয়ে প্রতিহত করছে। এই লড়াইটা এখন আর শুধু ব্যাডমিন্টন কগের নেই, এটা যেন তাদের মনের জোরানো সব অভিমানের যুদ্ধ। হঠাৎ করেই ছন্দপতন ঘটল। আয়ানের দেওয়া একটা জোরালো শট হঠাৎ নিচু হয়ে নেটের উপর দিয়ে শো করে বেরিয়ে এলো। তিথি ব্যাট চালানোর পর্যাপ্ত সময় পাওয়ার আগেই ককটা সোজা তার বাম চোখ গিয়ে লাগলো। মুহূর্তেই আল্লাহ বলে চিৎকার দিয়ে তিথির হাতের ব্যাট ফেলে দিয়ে ছাদের ফ্লোরে বসে পড়ল। দু হাতে চোখ চেপে ধরল সে। তিথির এই আর্তনাদ শোনার সাথে সাথে আয়নের ভেতরে সেই পাথর মানবটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। নেট টপকানোর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এক লাফে ওপাশে চলে এলো। পাগলের মতো তিথির সামনে হাঁটু গেড়ে বসে তিথির হাত দুটো সরানোর চেষ্টা করতে করতে অত্যন্ত অস্থির গলায় বলল, তিথি, তিথি, অনেক বেশি লেগেছে, চোখটি খুব জ্বলছে, দেখি হাতটা সরা। আয়নের কণ্ঠস্বরে এমন এক হাহাকার আর ভয় ছিল যা তিথির আগে কখনো শোনেনি। তিথি ভয়েই চোখ বন্ধ করে বসেছিল, কিন্তু আয়ানের এই স্পর্শ আর আকুতি শুনে সে ধীরে ধীরে চোখ খুলল। আসলে লেগেছে ঠিকই, তবে ককটা অতটা ভারী ছিল না যে মারাত্মক কিছু হবে। হঠাৎ চোখে এসে পড়ায় সে ভয় পেয়ে চিৎকার করে ফেলেছিল। তিথিকে সুস্থ দেখে আর তার চোখে বড় কোনো আঘাত না পেয়ে আয়ান যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার কানে এলো চারপাশ থেকে ভেসে আসা সমবেত খুক খুক কাশির শব্দ। শিহাব, নেহাল, এমনকি রুদ্র মিটিমিটি হেসে গলা খাকারি দিচ্ছিল। আয়ানের হুঁশ ফিরল। সে বুঝতে পারল যে রাগের আড়ালে রাখা তার ভালোবাসাটা আজ সবার সামনে উলঙ্গ হয়ে পড়েছে। মুহূর্তেই আয়ানের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। কোনো কথা না বলে সে ঝট করে উঠে দাঁড়ালো। তারপর আগের মতোই ভাবশীল মুখ করে নিজের জায়গায় গিয়ে ব্যাট হাতে নিল, যেন কিছুই হয়নি। সে কেবল ককটা কুড়াতে ওপাশে গিয়েছিল। শিহাব ফিসফিস করে নেহালকে বলল, দেখলি তো, এটাকে বলে মুখ মে রাম রাম, বাগল মে ছুরির উল্টোটা। মুখে রাগ কিন্তু মনে অগাধ মায়া। আমি বেশ জানি দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। শিহাবের কথা শুনে নেহাল একদম তাচ্ছিল্যের একটা ভঙ্গি করল। সে শিহাবের দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তুই তো জানবি, তুই তো মানুষের মনের ভেতরে ঢুকে এমন সব বড় বড় আন্ডা পারিস যে মানুষের সব গোপন খবর তোর জানা।
তোর চোখ কি এক্সরে মেশিন নাকি রে? নেহালের এমন অদ্ভুত আর হাস্যকর কথা শুনে শিহাব প্রথমে কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে রইল। পরপরই হাসির দমক সামলাতে না পেরে সে নেহালের পিঠে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দিয়ে বলল, শাল, আন্ডা পারি মানে কি? আমি কি মুরগি নাকি? সবসময় এমন সব জঘন্য লজিক দিস কোত্থেকে বলতো? নেহাল কিল খেয়েও একটুকু দমল না, বরং দাঁত বের করে হাসতে হাসতে বলল, আরে ভাই, সত্যি কথাই তো বললাম। আয়ান ভাইয়ের মনের খবর তুই যেভাবে বের করলি, তাতে তো তোকে মন বিশেষজ্ঞ উপাধি দেওয়া উচিত। সত্যি এই অল্প সময়ের মধ্যেই শিহাব আর নেহাল যেন একে অপরের প্রাণের বন্ধু হয়ে গেছে। যেন মনে হচ্ছে তাদের খুনসুটি আর হাসাহাসিতে ছাদের গম্ভীর পরিবেশটা একদম হালকা হয়ে গেল। খেলা শেষ হলো আর অপ্রত্যাশিতভাবেই ছেলেদের দলের জয় লাভ করলো। নেহাল আর শিহাব তো এমন ভাব দেখাচ্ছে যেন তারা অলিম্পিকে জিতে এসেছে। তবে সবার শরীরের ক্লান্তির ছাপ স্পষ্ট। নিচে নেমে আসতেই রোশনি খান সবাইকে সোফায় বসিয়ে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে দিলেন। একে একে সবাই পানি খেয়ে নিজের নিজের রুমে গিয়ে একটু জিরিয়ে নিতে চাইল। রুদ্র আর তুরাও তাদের রুমে এলো। তুরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল। এমন সময় রুদ্র পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখল। রুদ্রের গম্ভীর চেহারা দেখে তুরা একটু অবাক হলো। রুদ্র তুরাকে নিয়ে আলতো করে বিছানায় বসালো। তারপর ওর দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব সিরিয়াস মুখে বলল, তোরা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুরা উৎসুক হয়ে তাকালো। রুদ্র তুরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, শোনো, আমার একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, যার জন্য আমাকে 15 দিনের জন্য সুইজারল্যান্ড যেতে হবে। এই 15 দিন আমি থাকবো না, তাই তোমাকে আগে আগে কিছু কথা কড়া করে বলে রাখছি। তোরা, তুমি যদি মাটিতেও ভুল করে পা রাখো, অসাবধানে চলাফেরা করো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তুমি আর আমার সন্তানের গায়ে সামান্য আচরও লাগতে দেবো না। রুদ্রের গলায় যেন শাসন ছিল, তার থেকেও বেশি ছিল এক অজানা আশঙ্কা আর ভালোবাসা। সে আরো একটু কাছে ঘেঁষে বসে বলল, সবসময় দেখে হাঁটবে, আশেপাশে খেয়াল রাখবে, কোনোভাবে যেন বেখেলে কিছু না হয়। আর যে কোনো দরকার হলে সাথে সাথে আমাকে ফোন দেবে, মনে থাকবে? রুদ্রের যাওয়ার কথা শুনে তুরার ফর্সা মুখটা মুহূর্তেই আষাঢ়ের মেঘলা আকাশের মতো কালো হয়ে গেল। 15 দিন, তাও আবার দেশের বাহিরে। তুরা কোনো কথা না বলে ছোট বাচ্চার মতো মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে বসে রইল। রুদ্র তুরার মনের অবস্থাটা খুব ভালো করেই বুঝতে পারছে। সে তুরার দু গালে হাত দিয়ে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে খুব নরম সুরে বলল, দেখো তোরা, কর্মজীবনে এমন পরিস্থিতি সব পুরুষেরই আসে, বুঝছো? বিশ্বাস করো, আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ফিরে আসার। তাছাড়া তুমি যদি অবস্থায় না থাকতে, তবে নির্ঘাত তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। কিন্তু এখন তুমি আর একা নও, তোমার ভেতরে এখন আমার একটা ছোট্ট পৃথিবী গড়ে উঠেছে, যাকে নিয়ে আমি বিন্দু মাত্র ঝুঁকি নিতে চাই না। এই সময়টাতে মেয়েদের নিজেদের মায়েদের সান্নিধ্যে থাকা খুব প্রয়োজন, তাই আমি চাই তুমি সবসময় আম্মুদের সাথেই থাকো। রুদ্র তুরাকে আবার নিজের বুকের মাঝে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে পুনরায় বলল, রাগ করো না বউ আমার, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি রাগ করে থাকলে কিন্তু ওই দূর দেশে আমার একদমই মন টিকবে না। তুরা এবার রুদ্রের বুক থেকে মাথা তুলে ঠোঁট উল্টে আদুরে গলায় জেদ ধরল। না, আমিও যাব, আমায় প্লিজ সাথে নিয়ে যান। রুদ্র এক মুহূর্তের জন্য তুরার এই আকুতি দেখে দুর্বল হয়ে পড়ল, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে বলল, একদম না তোরা, তুমি বুঝতে পারছো না, ওইখানে আমি কাজের চাপে দম ফেলার সময় পাবো না। আমার অবর্তমানে তোমার একটু অযত্ন হোক, সেটা আমি চাই না। আর লং জার্নি অবস্থায় তোমার জন্য একদমই সেফ না। প্লিজ শোনো, আমার একটু বোঝার চেষ্টা করো। তুরা এবার লক্ষ্মী মেয়ের মতো শান্ত হয়ে রুদ্রের দিকে তাকালো। তার চোখে তখনও অভিমানের রেশ লেগে থাকলেও রুদ্রের যুক্তিগুলো সে মেনে নিয়েছে। সে খুব নরম গলায় বলল, ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি থাকবো, তবে একটা শর্ত, যখনই একটু সময় পাবেন তখনই আমায় কল করতে হবে, মনে থাকবে? রুদ্র তুরার এই অবুঝ আবদার শুনে হেসে ফেলল। সে পরম আদরে তুরার দু গাল টেনে দিয়ে বলল, ওরে আমার পাগলি বউ, কাজের ফাঁকে যদি আমি 2 সেকেন্ডের জন্য ফ্রি হই, তবে 2 সেকেন্ড আমি তোমাকেই কল দেবো, বুঝলে আমার অনাগত বাবুর আম্মু? তুরা এবার লজ্জা পেয়ে রুদ্রের শক্ত বুকে ছোট ছোট কিল মেরে আদুরে গলায় বলল,
বুঝেছি, আমার বাবুর আব্বু। রুদ্র আর নিজেকে সামলাতে পারল না। সে তুরার কপালে গভীর এক ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে তাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তুরা রুদ্রের এই প্রশান্তির বুকে চোখ বন্ধ করে নিশ্চিন্তে মিশে রইল। আহ, কি নিটল ভালোবাসা এদের। রাত 12টা ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধ হয়ে এলেও তিথির মনে প্রশান্তি নেই। সে ব্যালকনির গ্রিল ধরে এক দৃষ্টিতে বাড়ির মেন গেটের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার পর আয়ান বেরিয়ে গেছে, এখনো ফেরার নাম নেই। শীতের এই কনকনে রাতে তিথির চোখে ঘুম নেই, বরং এক অজানা অস্ত্রতা তার শরীর জুড়ে বাসা বেঁধেছে। হঠাৎ তার মনে হলো আয়ান পাশে না থাকলে তার চারপাশটা কেমন হাহাকারের মতো শোনায়। সে আজ বুঝতে পারছে আয়ানের প্রতি তার এই টানটা কেবল দীর্ঘদিনের শূন্যতা বা একা থাকার অভ্যাসে নয়, এটা তার চেয়েও গভীরে কিছু। প্রতিটি মুহূর্তে আয়ানকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তার কণ্ঠস্বর শোনার জন্য অস্ত্রতা, আর তার বুকে মাথা রেখে সব ক্লান্তি ভুলে যাওয়ার এই যে ব্যাকুলতা, এটাই কি ভালোবাসা? তিথির বুকের ভেতরটা আজ এক অজানা সুখে তোলপাড় করছে। সে স্পষ্ট অনুভব করতে পারছে আয়ানকে সে শুধু নিজের জীবনের অংশ হিসেবে চায় না, বরং তার পুরো অস্তিত্ব জুড়ে এখন কেবল আয়ানেরই বসবাস। এই নিঃশব্দ ব্যালকনিতে দাঁড়িয়ে তিথি আজ নিজের কাছেই স্বীকার করে নিল আয়ানকে সে নিজের জীবনের চেয়েও বেশি গভীরভাবে ভালোবেসে ফেলেছে। আগে যখন আয়ান তার উপর অধিকার খাটাতো, অহেতুক রাগ দেখাতো বা পাগলামি করত, তখন তিথি বিরক্ত হতো। কিন্তু এখন যখন আয়ান একদম বদলে গেছে, যখন সে আগের মতো তিথিকে নিয়ে কোনো মাতামাতি করে না, সেই শূন্যতাটুকু তিথিকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছে। আয়ানের এই শান্ত থাকাটা যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। তিথি তার পেটে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে এই খবরটা সে আয়ানকে দিবে? এই সত্যিটা বলার মতো শক্তি বা সাহস তিথি যেন কোনোভাবেই সঞ্চয় করতে পারছে না। আর বাড়ির বড়দের কাছেও সে মুখ খুলতে পারছে না। হঠাৎ করে প্রকৃতির মেজাজ বদলে গেল। গা সমসমে নিস্তব্ধতা ভেঙে দিয়ে তীব্র গতিতে বাতাস বইতে শুরু করলো। শীতের সেই ঝড়ো বাতাসে তিথির চুলগুলো পাগলের মতো মুখে এসে পড়ছে। সে বারবার চুল সরাচ্ছে আর গেটের দিকে তাকাচ্ছে। ঠিক তখনই গেটের সামনে একটা গাড়ির হেডলাইটের আলো পড়ল। তিথির বুকের ধুকভুকানি বেড়ে গেল। গাড়ি থেকে যে নামলো তাকে চিনতে তিথির এক সেকেন্ডও দেরি হলো না। টলমল পায়ে গাড়ি থেকে নামলো আয়ান। দূর থেকে দেখে মনে হচ্ছে আজ সে বেশ ক্লান্ত কিংবা অন্য কিছু। আয়ান টলতে টলতে বাড়ির ভেতরে ঢুকলো। তার হাঁটা চলার ধরন দেখেই বোঝা যাচ্ছে মাথার ভেতরটা আজ পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই, বরং সে ড্রিঙ্কস করেছে। আয়ান বড় বড় পা ফেলে কোনো মতে রুমে এসে ঢুকলো। তিথি এতক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে আয়ানের অপেক্ষাই করছিল। আয়ানকে রুমে ঢুকতে দেখে সেও ধীর পায়ে ভেতরে এলো। তিথি ঠিক আয়ানের মুখোমুখি এসে দাঁড়াতেই দুজনের চোখাচোখি হলো। আয়ানের দিকে তাকিয়ে তিথি যেন মুহূর্তেই শিউরে উঠল। এমন আয়ানকে সে তার পুরো জীবনে কখনো দেখেনি। আয়ানের সেই তীক্ষ্ণ চোখের মণি দুটো আজ রক্তবর্ণ হয়ে আছে। কপালে এলোমেলো চুলগুলো ঘামে লেপ্টে একাকার। শার্টের উপরের দুটো বোতাম খোলা। বুকের কাছে ঘামের শার্টটা গায়ের সাথে লেপ্টে আছে। পুরো মানুষটার মাঝে আজ এক ধ্বংসাত্মক অবহেলা। আয়ান তিথির দিকে এক পলক তাকালো, কিন্তু সেই দৃষ্টিতে কোনো চেনা মানুষ ছিল না। সে কোনো কথা না বলে টলমল পায়ে বিছানার দিকে যেতে চাইল, কিন্তু শরীরের ভারসাম্য তাকে বেইমানি করল। একদম ফিরতেই সে যখন হুড়মুড় করে ফ্লোরে পড়ে যেতে নিল, তিথি পাগলের মতো ছুটে গিয়ে আয়ানকে জাপটে ধরল। আয়ানের শরীরের পুরো ভারটা তিথির উপর আসতেই আয়ানের মুখ থেকে বেরিয়ে আসা সেই কড়া পানীয়র তীব্র আর কুট গন্ধটা সরাসরি তিথির নাকে এসে ধাক্কা দিল। এমনিতেই তিথির এখনকার শারীরিক অবস্থাটা সামান্য সুগন্ধি সহ্য হয় না, সেখানে এই উটকো গন্ধ। তিথির মনে হলো তার নাড়ি ভুঁড়ি সব এক নিমিষে গলা পাকিয়ে গলার কাছে উঠে এসেছে। শরীরটা রি রি করে উঠল তার। সে তড়িঘড়ি করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে পান প্রমে বমি আটকে ফিসফিস করে বলে উঠল,
আয়ান, তুমি ড্রিঙ্ক করেছ? আয়ান নেশার ঘোরে টলতে টলতে তিথির চোখের দিকে তাকালো। তার সেই লাল হয়ে থাকা চোখ দুটোতে আজ রাজ্যের অবহেলা আর তাচ্ছিল্য। তিথির প্রশ্নের উত্তরে সে জড়িয়ে যাওয়া গলায় কর্কশভাবে বলে উঠল, আমি নেশা করি আর যাই করি তাতে তোর কি? ছাড় আমাকে। তোর ছোঁয়া এখন আমার কাছে বিষাক্ত মনে হয়। একদম টাচ করবি না আমাকে। বলেই আয়ান নেশার ঘোরেই তিথিকে একটা হালকা ধাক্কা দিল। যদিও শরীরের খুব একটা শক্তি ছিল না, তবুও সেই অবহেলার ধাক্কাটা তিথির হৃদয়ে গিয়ে তীরের মতো বিঁধল। তিথি ছিটকে সরে গেল না, বরং আরো শক্ত করে আয়ানকে আঁকড়ে ধরল। তার চোখের সামনে আজ সেই আয়ান দাঁড়িয়ে নেই যে নেশার নাম শুনলে 10 হাত দূরে থাকতো, যে ছিল সবার আদর্শ। আজ সেই আয়ানকে এই রূপে দেখে তিথির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মুহূর্তের মধ্যেই তিথি আয়ানকে ছেড়ে দিয়ে আয়ানের পা দুটো জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে আকুতি করতে লাগলো, আয়ান, দোহাই তোমার, আমার সমস্ত ভুল, সমস্ত অপরাধের জন্য তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে এইরূপে সহ্য করতে পারছি না। তুমি আমাকে মেরে ফেলো, যা শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পেতে নেব। কিন্তু প্লিজ আয়ান, তুমি আগের মতো ফিরে এসো। তুমি এমন করলে আমি যে মরে যাব। তিথির আর্তনাদ আর কান্না শুনে আয়ান হঠাৎ খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক বুক হাহাকার আর উন্মাদনা। সে নিজের পা ছাড়ানোর চেষ্টা করতে করতে জড়িয়ে যাওয়া গলায় বলল, কেন? আমি কি আয়ন না? আমাকে দেখে কি এখন আর আয়ন মনে হয় না? বল না, কেমন দেখাচ্ছে আমাকে? খুব ভালো নাকি খুব খারাপ? বল তিথি, বল। তিথি আয়ানের পা দুটো আরো শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখের জলে আয়ানের পায়ের কাছের প্যান্টটা ভিজে একাকার। সে ভাঙা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আয়ান, তোমার পায়ে পড়ি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু তুমি আমাকে আর দূরে ঠেলে দিও না। আমি তোমাকে চাই আয়ান, আমি তোমার সাথে থাকতে চাই। দোহাই তোমার, আমাকে আর একটা বার সুযোগ দাও। আমি নিজেকে শুধরে নিব, সব ঠিক করে দেব। আয়ান এবার ভীষণ বিরক্ত হলো। নেশার ঘোরে তার মাথার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর তিথির এই কান্না সেই যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিচ্ছে। সে পা ঝাড়া দিয়ে সারানোর চেষ্টা করতে করতে ধমক দিয়ে বলল, তিথি, মাথা নষ্ট করিস না। পা ছাড় বলছি। আমি নিজের মধ্যে নেই। বেশি জোরাজোরি করলে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। পা ছাড়, আমি ঘুমোবো। কিন্তু তিথি আজ নাছোড়বান্দা। সে জানে আজ যদি আয়ানকে এই অবস্থায় ছেড়ে দেয় তবে তাদের দূরত্ব চিরস্থায়ী হয়ে যেতে পারে। সে জেদ ধরে আরো জোরে পা জড়িয়ে ধরে বলল, না, আমি ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করছো, যতক্ষণ না বলছো তুমি আর কোনো দিন এইসব ছবি না, ততক্ষণ আমি পা ছাড়বো না। তুমি আমাকে মেরে ফেললেও না। ছাড়বি না তাহলে পা? না না না। আয়ান মুহূর্তের মধ্যে হিংস্র হয়ে উঠল। নেশার ঘোরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথিকে ফ্লোরের থেকে তুলে সজোরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান বাজ পাখির মতো তিথির উপর চেপে বসল। তিথির নরম কোমরটা এক হাতে শক্ত করে চেপে ধরে সে তিথির ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। কিন্তু এটা কোনো ভালোবাসা বা সোহাগের ছোঁয়া ছিল না, এ ছিল এক বুক জোড়ানো যন্ত্রণার বহিঃপ্রকাশ। আয়ান কোনো চুমু খেলো না, বরং মনের সবটুকু ঘৃণা আর কষ্ট দিয়ে তিথির ঠোঁটে কামড়ের পর কামড় দিতে থাকলো। আয়ানের মুখে সেই উৎকো ড্রিঙ্কসের গন্ধ সরাসরি তিথির নাকে মুখে যাওয়ার পর পাকস্থলী উল্টে পাল্টে ফেটে বমি আসছে। অন্যদিকে ঠোঁটের সেই তীব্র কামড়ের যন্ত্রণা তিথির চোখ থেকে নোনা জল অঝরে গড়িয়ে পড়ছে। তিথি প্রাণপণে আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। তার এখন শুধু নিজের নয়, ভেতরের সেই ছোট্ট প্রাণটার কথাও ভাবতে হচ্ছে। কিন্তু আয়ান আজ কোনো বাধা মানছে না। সে আরো হিংস্র হয়ে তিথির দু হাত বিছানায় সজোরে চেপে ধরল, যেন সে আজ সবটুকু অধিকার আদায় করে নেবে। তিথির ঠোঁট কেটে রক্ত বেরিয়ে আসছে, কিন্তু আয়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন এই ব্যথার মাঝেই নিজের মনের জ্বালা মেটানোর চেষ্টা করছে। তিথি আতঙ্কে পাথর হয়ে গেল।
তার পেটে আয়ানের সন্তান, অথচ আয়ান নেশার ঘরে আজ একই নিষ্ঠুর আচরণ করছে। আয়ান যেন এক উন্মাদ পশুর মতো তিথির ঠোঁট কামড়ে রক্তাক্ত করে দিল। ঠোঁট চিরে নোনা রক্তের স্বাদ আয়ানের মুখে লাগতেও তার হুঁশ ফিরল না। সে পাগলের মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে তিথির ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। আয়ান এখন হিতাহিত জ্ঞান শূন্য। নেশার তীব্রতা তাকে এতটাই গ্রাস করেছে যে সে নিজের অস্তিত্বটুকু ভুলে গেছে। তিথি চিৎকার করে বলতে চাইছে, আয়ান থামো, তোমার সন্তান আমার পেটে, অন্তত তার কথা ভেবে নিজেকে সামলাও। কিন্তু এক অজানা আতঙ্কে তার কান্নায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি তার কণ্ঠস্বর রোধ করে রেখেছে। ধীরে ধীরে আয়ানের ছোঁয়া যখন আরো গভীর আর হিংস্র হতে শুরু করলো, তখন তিথির মনের ভেতরে মায়ের মমতা জেগে উঠল। সে বুঝতে পারলো আর চুপ করে থাকলে নিজের সন্তানের ক্ষতি হয়ে যেতে পারে। সে সমস্ত শক্তি সঞ্চয় করে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে বলে উঠল, আয়ান প্লিজ থামো, তোমার সন্তান আমার পেটে, উল্টোপাল্টা কিছু করো না, আমাদের বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। কথাটা বলেই তিথি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে ভাবলো আয়ান হয়তো এবার আরো রেগে যাবে বা অবাক হবে। কিন্তু দীর্ঘ সময় পার হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পেয়ে তিথি ধীরে ধীরে চোখ খুলল। রুমের ভেতর এক অদ্ভুত নিস্তব্ধতা। তিথি দেখলো আয়ান একদম নিশ্চুপ হয়ে গেছে, তার কোনো নড়াচড়া নেই। তিথি ভালো করে লক্ষ্য করলো আয়ানের সেই ভারী আর তপ্ত নিঃশ্বাসগুলো এখন নিয়মিত ছন্দে তার বুকের ওপর আছড়ে পড়ছে। আয়ান তার বুকের ওপর মুখ রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। নেশার তীব্রতা আর শরীরের ক্লান্তি মিলিয়ে আয়ান আর নিজেকে ধরে রাখতে পারেনি। তিথির বুকেই মাথা রেখে ঘুমিয়ে গেছে। আয়ান এখন একদম ছোট বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার সেই নিষ্পাপ শান্ত মুখটার দিকে তাকে তিথির কলিজা যেন মোচড় দিয়ে উঠল। কে বলবে এই মানুষটাই মাত্র কিছুক্ষণ আগে এক উন্মাদ জানোয়ারের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে লাগছিল। এখন তাকে দেখে মনে হচ্ছে কোনো এক অবুঝ শিশু যে দীর্ঘদিনের ক্লান্তি শেষে এক চিলতে আশ্রয়ের খোঁজে শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তিথির পরম মমতায় আয়ানের এলোমেলো চুলগুলোর মাঝে আঙ্গুল ডুবিয়ে দিল। আলতো করে মাথায় হাত বোলাতে বোলাতে তার চোখের কার্নিশ বেয়ে জল উপসে পড়ল। সে নিজেকে আর সামলাতে পারল না। নিচু হয়ে আয়ানের কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি জানি আয়ান, তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। প্লিজ আয়ান, আমাকে ক্ষমা করো, তোমার এই অপরাধী বউটাকে মাফ করো, শুধু একবার কাছে টেনে নাও। কথা দিচ্ছি এরপর থেকে তোমার একটা কথার অবাধ্য হব না। তুমি যেখানে বসতে বলবে সেখানে বসবো, যেখানে দাঁড়াতে বলবে সেখানে দাঁড়াবো, শুধু আমাকে এভাবে পর করে দিও না। কথাগুলো বলতে বলতে তিথি ডুকরে কেঁদে উঠল। আয়ানের এই নিষ্ঠুর পরিবর্তনের প্রতিটি ক্ষত আজ তার হৃদয়ে তীরের মতো বিঁধেছে। একে একে সব স্মৃতি তিথির চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে লাগলো। মনে পড়ল আরফার বিয়ের দিন সকালে আয়ান তাকে কত আকুতি করে বলেছিল, চল না দুজন মিলে ঘর সাজাই, একে অপরকে প্রাণ ভরে ভালোবাসি। মনে পড়ল আয়ানের সেই পাথর চাপা আর্তনাদ, তুই যদি বিষ হোস তবে সেই বিষ পান করতেও আমি রাজি। আয়নের সেই শাসন, সেই পাগলামি মাখানো অধিকার খাটানো সব কিছু আজ তিথির কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে হচ্ছে। এমনকি সেই অভিশপ্ত রাতের কথা মনে পড়তেই তিথির বুকের ভেতরটা হাহাকারে দুমড়ে মুচড়ে গেল। যেদিন সে নিজের হাত দিয়ে আয়ানকে আঘাত করেছিল আর আয়ান ডুকরে কেঁদে তার সবটুকু ভালোবাসা নিগড়ে দিয়েছিল, আজ সেই আয়ান আর নেই। তার জায়গায় আজ সে মানুষটা পড়ে আছে, সে যেন এক জীবন্ত পাথর। ভাবতেই তিথির কষ্টে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। তার চোখের নোনা পানি কানের পাশ দিয়ে গড়িয়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কি অদ্ভুত এক বিধাতার লিখন! তিথি আজ যার জন্য অঝরে চোখের জল ফেলছে, সেই মানুষটা ঠিক তার বুকের উপরেই পরম শান্তিতে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কত শত রাত ধরে সে এমন এক ফোঁটা শান্তির ঘুম ঘুমায়নি। মানুষটা একদম বুকের খুব কাছে মিশে আছে।
অথচ তিথি তাকে মন থেকে ছুতে পারছে না। তার এক মুহূর্তের ভুল জ্যান্ত আয়ানটা আজ এক আবেগহীন জ্যান্ত লাশে পরিণত হয়েছে। আয়ানের ভারী নিঃশ্বাসগুলো তিথির গলায় উষ্ণ আভা ছড়াচ্ছে। তিথি কাঁপা কাঁপা হাতে আয়ানকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই মুহূর্তটা কোনো দিন শেষ না হয়। ভোরবেলার মিষ্টি রোদের আভাত জানালার পর্দা ছুঁয়ে ঘরে এসে পড়েছে। পাখির কিচিরমিচির ডাকে আয়ানের যখন ঘুম ভাঙল, সে ঘুমের ঘোরেই অনুভব করলো কোনো এক অতি পরিচিত নরম উষ্ণতায় সে ডুবে আছে। অবচেতন মনেই আয়ান চোখ মেলে তাকালো, কিন্তু পরক্ষণেই যখন সে দেখলো সে তিথির উপর একদম লেপ্টে শুয়ে আছে, ওর শির দ্বারা দিয়ে এক তীব্র শীতল স্রোত বয়ে গেল। মুহূর্তের মধ্যেই আয়ান এক ঝটকায় বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। আচমকা এই ধরফরানিতে তিথির ঘুমটা ভেঙে গেল। সে চোখ কষলে তাকে দেখলো আয়ান শার্টের কলার ঠিক করতে করতে বিভ্রান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। আয়ানের মাথার কাল রাতের ঝাপসা স্মৃতিগুলো ভিড় করছে, কিন্তু ঠিক কি ঘটেছিল তা সে স্পষ্ট করতে পারছে না। তার শুধু মনে পড়ল প্রচুর ড্রিঙ্কস করেছিল কাল রাতে, কিন্তু তিথির সাথে কি আচরণ করেছে তা একদমই অন্ধকার। আয়ান শান্ত কিন্তু দ্বিধা মাখা কণ্ঠে তিথিকে জিজ্ঞেস করল, তিথি, কাল রাতে কি আমি উল্টাপাল্টা কিছু করেছি তোর সাথে? তিথি বিছানায় উঠে বসে আয়ানের দিকে তাকালো। আয়ানের সেই আগের মতো শান্ত চোখ দুটো দেখে তিথির বুকটা হুহু করে উঠল। সে জানে আয়ানকে কাল রাতের হিংস্রতার কথা বললে ও নিজের উপর ঘৃণা শুরু করবে। তিথি নিজের কামড়ের রক্তাক্ত হওয়া ঘাড় ওড়না দিয়ে আড়াল করে অতি কষ্টে নিজেকে সামলে নিল। তারপর ধীরস্থির স্বরে মিথ্যা বলে দিল, না। ও, বলেই আয়ান একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে মনে মনে ভাবল, যাক, অন্তত কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। আয়ান আর এক সেকেন্ড দেরি না করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। সকাল 10টা। রুদ্র সম্পূর্ণ তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখে নিল। পাশে বিছানায় তুরা ভীষণ মন খারাপ করে বসে আছে, তার চোখে মুখে বিচ্ছেদের স্পষ্ট ছাপ। রুদ্র তুরার সামনে এসে বসল। তুরার ফোলা ফোলা গাল দুটো আলতো করে টেনে দিয়ে আদরে স্বরে বলল, আমার বাবুর আম্মুটা এইভাবে মন খারাপ করে থাকলে আমি যাবো কিভাবে বলো তো? তুরা রুদ্রের চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে ধরা গলায় বলল, খুব মিস করবো আপনাকে। রুদ্র তুরার মাথায় পরম মমতায় হাত রাখল। তুরার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে সে নরম গলায় বলল, শুধু কি তুমি একাই করবে? আমি আমার আদরের বউ আর আমার অনাগত সন্তানটাকে রেখে যাচ্ছি। আমার বুঝি খুব একটা ভালো লাগবে। আমারও তো কলিজাটা ফেটে যাচ্ছে তোমাদের ছেড়ে যেতে। তুরা কোনো উত্তর দিল না, শুধু পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে রইল। তার চোখ দুটো যেন কান্নায় ভারে নুয়ে পড়েছে। রুদ্র তুরার গাল দুটো দু হাত দিয়ে ধরে সোজা করে চোখের দিকে তাক করিয়ে বলল, তোরা আমার চোখের দিকে তাকাও তো। তুরা সাথে সাথে রুদ্রের চোখের গভীরতায় ডুব দিল। রুদ্র হেসে বলল, পাগলে একটা। আমি কি সারা জীবনের জন্য যাচ্ছে? মাত্র তো 15 দিন, কাজ শেষ হলে হয়তো আরো আগেই ফিরে আসবো। তুরা অভিমানী গলায় বলল, আপনি 15 দিন বলছেন ঠিকই, কিন্তু আমার কাছে এই 15 দিন 1 বছরের সমান মনে হচ্ছে। আপনাকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার জন্য কষ্টের, তা বুঝবেন না আপনি। রুদ্র তুরার কথা শুনে আলতো হাসল। তুরাকে পরম মমতায় বুকের সাথে জড়িয়ে ধরল সে। তুরার কপালে একটা আলতো চুমু খেয়ে আশ্বস্ত করে বলল, মন খারাপ করো না, আমি কাজ শেষ করে দ্রুত চলে আসবো। আর যখনই সময় পাবো তোমাকে কল দেবো। তুমি এইভাবে মন খারাপ করে থাকলে আমাদের সন্তানটাও কিন্তু ভেতরে কষ্ট পাবে। বলেই রুদ্র তুরার সামনে হাঁটু গেড়ে বসল। সে মুখটা নিচু করে তুরার পেটে একটা ভালোবাসার চুমু খেলো। তারপর ফিসফিস করে যেন খুব গোপন কোনো কথা বলছে এমন ভঙ্গিতে বলল, এই যে আমার প্রিন্স বা প্রিন্সেস, তোমার পাপ্পা একটা জরুরি কাজে বাইরে যাচ্ছে। আমি না থাকা পর্যন্ত তুমি তোমার মাম্মামকে দেখে রাখবে, ঠিক আছে? আর যখনই দেখবে তোমার মাম্মাম মন খারাপ করেছে, তখন একটা লাথি মেরে মনে করে দেবে যে পাপা নেই তো কি হয়েছে, আমি তো আছি। কথাটা বলে রুদ্র হঠাৎ জিভ কাটল। নিজেকে সংশোধন করে নিয়ে আবার বলল, এই না না, মাম্মামকে একদম ব্যথা দেবে না। যখন তোমার মাম্মাম মন খারাপ করবে তখন তুমি খুব আলতো করে নড়াচড়া করে বুঝিয়ে দেবে যে তুমি পাশে আছো, কেমন?
রুদ্রের এই পাগলামি আর বাচ্চামো দেখে তুরা আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল, সাথে সাথে কোনো মতে বলল, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে ও এক্ষুনি আপনার সব কথা শুনতে পাচ্ছে। আর ওর নড়াচড়া বুঝতে তো আরো 5 মাস সময় লাগবে। রুদ্র তুরার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, মন থেকে ডাকলে অবশ্যই শুনতে পায়। আমি আমার সন্তানকে মন থেকে ডেকেছি, তাই ও আমার সব কথা ঠিকই শুনতে পাচ্ছে। বলেই রুদ্র উঠে দাঁড়িয়ে তুরার কোমর জোরে ধরল, তাকে নিজের আরো কাছে টেনে নিয়ে পুনরায় বলল, তোরা প্লিজ সাবধানে থাকবে, একদম ভারী কোনো কাজ করবে না। যা করার আম্মুদের বলবে, আর যদি কোনো ছোটোখাটো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবে। প্লিজ টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ডোন্ট ডু এনিথিং স্ট্রেসফুল। প্রমিস মি ইউ উইল স্টে সেফ আনটিল আই কাম ব্যাক। তুরাও রুদ্রের চুলে বিলি কাটতে কাটতে করুণ স্বরে বলল, আপনিও খুব সাবধানে থাকবেন। আর একটা কথা, আমি এয়ারপোর্ট পর্যন্ত আপনার সাথে যাব। প্লিজ না করবেন না। যদি মানা করেন আমি আপনার সাথে আর কথাই বলবো না। রুদ্র না করার সাহস পেল না। সে মুখ তুলে তুরার ছোট ছোট হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওকে আমার পাখি। এরপর রুদ্র সবার সাথে নাস্তা শেষ করলো, তবে তিথি নাস্তার টেবিলে এলো না। সে শরীর খারাপের অজুহাতে রুমেই রয়ে গেল। রুদ্র সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট পর্যন্ত আয়ান গাড়ি চালাচ্ছে আর তুরা আর রুদ্র পেছনের সিটে। রুদ্র তুরাকে এক হাত দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছাড়লেই তুরা হারিয়ে যাবে। গাড়ি যখন এয়ারপোর্টের গেটে এসে পৌঁছালো, তুরার বুকটা হু হু করে উঠল। মাত্র 15 দিনের এই বিচ্ছেদ তুরার কাছে মনে হচ্ছে 1000 বছরের এক দীর্ঘ পথ চলা। গাড়ি থেকে নেমে রুদ্র বাম হাতে সুটকেসটা ধরে তুরার সামনে এসে দাঁড়ালো। তুরার মাথায় মমতায় হাত রেখে বলল, আসি পাখি, নিজের খেয়াল রাখবে আর আমাদের সন্তানটাকেও দেখে রেখো। আমি কিন্তু ফিরে এসে তোমাদের দুজনকে অনেক জ্বালাবো, তৈরি থেকো। তুরা আর নিজেকে সামলাতে পারল না। সবার সামনেই রুদ্রকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আপনি প্লিজ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। সব সময় আমাকে কল দেবেন আর নিজের দিকে খেয়াল রাখবেন। রুদ্র এক হাত দিয়ে তুরাকে চাপটে ধরে ওর কপালে শেষবারের মতো একটা গভীর চুমু খেলো। ধরা গলায় বলল, একদম চিন্তা করবে না, আমি ঠিক থাকবো। শুধু তুমি নিজের খেয়াল রাখবে। আই উইল মিস ইউ এভরি মোমেন্ট। এরপর রুদ্র এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলো। পেছনে পেছনে তুরা আর আয়ানও কিছুটা এগিয়ে গেল। রুদ্র বড় বড় পা ফেলে বিমানের দিকে এগোতে লাগলো। ঠিক সিঁড়িতে পা দেওয়ার আগে সে একবার থামলো। মন মানছে না, তাই পুনরায় পেছনে ঘুরে তার অশ্রু ভেজা বউয়ের মায়াবী চোখের দিকে তাকালো। রুদ্র আর বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ বেশিক্ষণ তাকালে হয়তো সে যাওয়ার সিদ্ধান্তটাই বদলে ফেলবে। সে দ্রুত মুখ ফিরিয়ে বিমানে উঠে পড়ল। ধীরে ধীরে সব যাত্রী উঠে গেল। বিমানের ভারী দরজাটা বন্ধ হয়ে গেল। রানওয়ে দিতে চলতে চলতে বিমানটা এক সময় গর্জন করে আকাশে উড়াল দিল। দেখতে দেখতে বিমানটি আকাশের বিশালতায় হারিয়ে গেল আর সাদা মেঘের আড়ালে মিলিয়ে গেল। বিমানের সেই উধাও হয়ে যাওয়া দেখে তুরার বুকের ভেতরটা যেন স্যাঁত করে উঠল। এক অজানা শূন্যতা তাকে গ্রাস করছিল। পাশে দাঁড়িয়ে থাকা আয়ান তুরার কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, তোরা মন খারাপ করিস না, মাত্র 15 দিনেরই তো ব্যাপার। রুদ্র ভাই তাড়াতাড়ি চলে আসবি, চল এখন বাড়ি যাই। দুপুরের রোদটা কড়া হয়ে জানালার গ্রিল দিয়ে ড্রয়িং রুমে এসে পড়েছে। তিথি অনেকক্ষণ রুমে নিজেকে বন্দি করে রাখার পর অবশেষে বের হলো। খিদেই তার পেট যেন জ্বলে যাচ্ছে। তনুজা খান কয়েকবার ডেকে গিয়েছিলেন, কিন্তু তিথি পরে খাবে বারবার বলেছে। সব শেষে এখন পেটের ভেতরে মোচড় দিয়ে উঠা খিদার কাছে সে হার মানল। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো তিথি। পুরো বাড়ি নিস্তব্ধ। শিহাব, আরশি, নেহাল, আরফা চলে গেছে। আনোয়ার খান, আশিক খান আর আরিফুল খান সবাই হয়তো যার যার রুমে বিশ্রাম নিচ্ছেন। ড্রয়িং রুমে কেউ নেই। তিথি রান্নাঘরে গিয়ে দেখলো টেবিলে সাজানো হরেক পদের খাবার, ইলিশ মাছ, মাংস, সবজি আরো অনেক কিছু। কিন্তু খাবারের ঘ্রাণ নাকে আসতেই তার ভেতরটা আবার উল্টাপাল্টা করে উঠল। এসব ভারী খাবার তার মুখ একদমই সইবে না।
অসহায় হয়ে তিথি ফ্রিজটা খুলল। পেছনের দিকে রাখা আমের আচারের বয়ামটা ওর চোখে পড়তেই জিভের জল চলে এলো। সে কোনো কথা না বাড়িয়ে প্লেটে সামান্য ভাত নিল আর অনেকটা আচার নিয়ে তৃপ্তি করে খেতে শুরু করলো। ভাতের সাথে আচারের সেই টক ঝাল স্বাদটা যেন এই মুহূর্তে ওর কাছে অমৃত মনে হচ্ছে। ঠিক সেই সময় পানি পিপাসা পাওয়ায় মিহি খান নিজের রুম থেকে বেরিয়ে রান্নাঘরে এলেন। ভেতরে ঢুকতেই তিথির কাণ্ড দেখে তিনি অবাক হয়ে থমকে দাঁড়ালেন। তিথি আয়েশ করে আচার দিয়ে ভাত খাচ্ছে দেখে তিনি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, আরে তিথি, তুই এই সময়ে আচার দিয়ে ভাত খাচ্ছিস কেন রে? বাড়িতে এতগুলো মাছ মাংসের আইটেম রাখা আছে, তনুজাবাবু কত করে তোকে ডাকলো, আর তুই এসব ফেলে এই টক দিয়ে খাচ্ছিস? মিহি খানের সরাসরি প্রশ্নে তিথি ভেতরে ভেতরে ভীষণ ঘাবড়ে গেল। মুখের ভাতটা কোনো মতে গিলে নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। একটু অপ্রস্তুত হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, আসলে আম্মু ও সবসময় তো ওই মাছ মাংস আর রিচ ফুড দিয়েই খায়। আজকে কেন জানি ওইসব একটু ভালো লাগছিল না। হুট করে মনে হলো অন্য কিছু দিয়ে খাই, তাই আচারটা বের করলাম আর কি। মিহি খান এবার আরো গভীর সন্দেহ নিয়ে তিথির দিকে তাকালেন। তিনি ভালো করেই জানেন তিথি আগে কখনো টক বা আচার দিয়ে এভাবে ভাত খেতে পছন্দ করতো না। তিনি এক পা এগিয়ে এসে ভ্রু কুঁচকে বললেন, কিন্তু তুই তো আগে কখনোই টক দিয়ে ভাত খেতে পারতিস না, তোর তো আবার টক খেলে দাঁত টকিয়ে যায়। আজকে হঠাৎ এত রুচি এলো কোত্থেকে রে? মিহি খানের জেরা শুনে তিথির মনে হলো সে বুঝি এবার নিশ্চিত ধরা পড়ে যাবে। তার কপালে সামান্য ঘাম জমে উঠল। সে আবারও সেই জোরপূর্বক হাসিটা ধরে রেখে চটজলদি জবাব দিল, আরে আম্মু, আগে খাইনি বলে কি এখনো খেতে পারবো না? আসলে অনেকদিন পর আচারের গন্ধটা নাকে আসলেই মন চাইলো, জিভেও জল চলে এলো, তো তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগছে না কিন্তু। মিহি খান তিথির মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি যেন একটা ভাবলেন, তারপর ছোট করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা খা, তোর যা খেতে ইচ্ছে করে তাই খা। মিহি খান আর কথা বাড়ালেন না। তিনি জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলেন এবং ধীর পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। তিনি চলে যেতেই তিথি প্লেটটা পাশে রেখে নিজের বুকে হাত দিয়ে একটা লম্বা স্বস্তির শ্বাস ফেলল। তার হৃৎপিণ্ড তখনও ধকধক করছে। ফিসফিস করে নিজেকেই বলল, চাপ বাবা, এই যাত্রা বেঁচে গিয়েছে। আম্মু যেভাবে তাকাচ্ছিল আমি তো ভেবেছিলাম সব বুঝিয়ে ফেলেছে। রাত 10টা। রাতের আধার ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলেছে। তুরা একা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। বাম হাতে ফোনটা সে বারবার অন করে স্ক্রিনের দিকে তাকাচ্ছে। রুদ্র কি এখনো পৌঁছায়নি? কেন সে কোনো কল বা মেসেজ দিচ্ছে না? অপেক্ষার প্রতিটি সেকেন্ড যেন তুরার কাছে এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছে। হঠাৎ তুরার হাতের ফোনটা টুং টুং শব্দ করে বেজে উঠল। খুশিতে তুরার বুকটা ধক করে উঠল। সে দ্রুত স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো রুদ্রই মেসেজ দিয়েছে। মেসেজটা পড়ে তুরার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। আমার বাবুর আম্মু, এত চিন্তা করতে হবে না। বাবুর আব্বু ঠিকঠাক মতো চলে এসছে। এখন আর ওভাবে মন খারাপ করে মুখটা গোমরা করে রেখো না তো, একটু হাসো দেখি। রুদ্রের এই পাগলামি ভরা মেসেজটা পড়ে তুরার সব ক্লান্তি যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেল। লোকটা আসলেই তার মনের সব খবর রাখতে পারে। তুরা তড়িঘড়ি করে রিপ্লাই লিখল। পৌঁছেছেন আপনি? ও পাশ থেকে প্রায় সাথে সাথেই উত্তর এলো, মাত্র আসলাম। আই এম ফিলিং রিয়েলি টায়ার্ড। শরীরটা একদম চলছে না। আমি ফ্রেশ হয়ে তোমাকে কল দিচ্ছি। ডোন্ট স্লিপ বিফোর মাই কল, ওকে? রুদ্রের ক্লান্তির কথা শুনে তুরার মায়া হলো। সে দ্রুত লিখল, আচ্ছা ঠিক আছে, আপনি আগে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিন। ফোনটা বুকের সাথে চেপে ধরে তুরা এক দীর্ঘশ্বাস ফেলল। যাক, রুদ্র অন্তত নিরাপদে পৌঁছিয়েছে। আয়ান ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরল। সারাদিনের কাজের চাপ আর মনের ভেতরের অস্ত্রতা তাকে যেন কুরে কুরে খাচ্ছে। রুমে ঢুকে সে কোনো দিকে না তাকিয়ে সোজাসুজি ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে আয়ান যখন চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়ালো, তখন হঠাৎ তার নজর পড়ল চারপাশটা বড্ড বেশি ফাঁকা।
আয়ান লক্ষ্য করলো তিথি রুমে নেই। সে না চাইতেও রুমের কোনায় কোনায় চোখ বুলালো, কিন্তু কোথাও তিথির দেখা মিলল না। আয়ান মনে মনে ভাবলো হয়তো তিথি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে গিয়েও দেখলো জায়গাটা জনশূন্য। রাত বাড়ছে অথচ তিথি ঘরে নেই। এই চিন্তাটা আয়ানকে হঠাৎই বিচলিত করে তুলল। সে অস্থির পায়ে তিথির সেই পুরনো রুমের সামনে গেল, কিন্তু দেখলো দরজায় তালা ঝুলছে। আয়ান বুঝতে পারছে না এত রাতে তিথি কোথায় যেতে পারে। হঠাৎ তার মাথায় এলো ছাদের কথা। ধীর পায়ে সে ছাদে উঠে এলো, আর পা বাড়াতেই তার শরীরের গতি থমকে গেল। ছাদের এক কিনারায় গ্রিল ধরে তিথি একাকী দাঁড়িয়ে আছে। রাতের দক্ষিণা বাতাসে তার লম্বা চুলগুলো এলোমেলোভাবে উঠছে, যেন এক বিষণ্ণ পরী দাঁড়িয়ে আছে আকাশের নিচে। আয়ান পা টিপে টিপে তিথির দিকে এগোতে চাইল, কিন্তু কয়েক কদম যেতেই আবারও তার পা জমে গেল পাথরের মতো। তিথির গলার করুণ সুর বাতাসে ভেসে এসে আয়ানের বুকে আছড়ে পড়ল। তিথি চোখ বন্ধ করে আকাশের চাঁদটাকে সাক্ষী রেখে আপন মনে গিয়ে উঠল। যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। আয়ান তিথির সেই করুণ সুরের গান শুনে বুকের ভেতর এক তীব্র দহন অনুভব করলো। সে আর নিজেকে সামলাতে পারল না, তাই একটা লম্বা দীর্ঘ শ্বাস ফেলে নিজের পা ঘুরিয়ে চলে আসতে চাইল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিথির অস্পষ্ট কণ্ঠস্বরে কিছু একটা শোনার পর আয়ান থমকে দাঁড়ালো। তিথি একা একা কার সাথে কথা বলছে সেই কৌতূহল আয়ানকে এক পাও নড়তে দিল না। আয়ান আরেকটু এগিয়ে গিয়ে বেশ কৌতূহল নিয়ে শুনতে লাগলো তিথির কথাগুলো। এদিকে তিথির চোখ থেকে তখন শ্রাবণের ধারার মতো অশ্রু গড়িয়ে পড়ছে। সে নিজের পেটে দু হাত পরম মমতায় রেখে পরম আবেগে বলতে লাগলো, বাবু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জানো না, তুমি যে এই পৃথিবীর আলো দেখতে আসছো, এই খবরটা তোমার হতভাগে মাম্মা ছাড়া আর কেউ জানে না। এমনকি তোমার বাবাও এই খবরটা জানে না। জানো না, তোমার বাবা আমার উপর পাহাড় সমান অভিমান করে আছে। আমার সাথে একটা কথাও পর্যন্ত বলে না। আমাকে দেখলেই সে ঘৃণা পড়ে দূরে চলে যায়। আমি চাইলেও তোমার কথা তোমার বাবাকে বলতে পারছি না, কারণ আমি যে মস্ত বড় অপরাধের বোঝা কাঁধে নিয়ে চলেছে। আমার সেই ভুলের শাস্তি আজ তোমাকে আর আমাকে দুজনকেই পেতে হচ্ছে। তোমার মাম্মাকে ক্ষমা করেছে না, আমি তোমাকে তোমার বাবার অধিকারটুকু দিতে পারছি না। তিথির মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আয়ানের কানে তীরের মতো এসে বিঁধল। আয়ান হতবিলম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তিথি কি বলল? বাবু পৃথিবীতে আলো দেখতে আসছে, এই কথা তিথি ছাড়া আর কেউ জানে না, এমনকি তার বাবাও না। আয়ানের বুকটা ধক করে উঠল। এর মানে কি তিথি প্রেগনেন্ট? তিথির গর্ভে তার নিজের রক্ত বেড়ে উঠছে। এক মুহূর্তের জন্য আয়ানের মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। তার ভেতরটা এক অদ্ভুত অস্থিরতায় ফেটে যেতে চাইল। সে নিজেকে সামলে নিয়ে আবারও কান খাড়া করলো, কারণ তিথি আবারও কিছু বলতে শুরু করেছে। তিথি আকাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে নিজের চোখের জল মুছে নিল। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে আসছিল। সে অস্পষ্ট সুরে পুনরায় বলল, জানি না আয়ান, তুমি আমাকে কোনোদিনও ক্ষমা করবে কিনা। তোমার এই পাথরের মতো নীরবতা আমাকে প্রতি মুহূর্তে দগ্ধ করছে। কিন্তু তুমি কি জানো, তোমার এই এড়িয়ে চলা আর অবহেলার ভয়ে আমি আজ তোমাকে তোমার নিজের সন্তানের খবরটা পর্যন্ত দিতে পারছি না, বলতে পারছি না যে তুমি বাবা হতে চলেছ। আমি জানি আমি হয়তো তোমার কাছে অপরাধী, কিন্তু এই নিষ্পাপ শিশুটা তো কোনো দোষ করেনি। ও কেন ওর বাবার আদর থেকে বঞ্চিত হবে? আয়ানের কানে কথাগুলো পৌঁছাতেই তার শরীরের রক্ত যেন টকবক করে ফুটে উঠল। তার চোখ থেকে কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল মায়ায় নয়, বরং এক প্রচণ্ড আক্রোশ আর যন্ত্রণার। আয়ান দু হাতের মুষ্টি শক্ত করে ধরল। রাগে তার বুকটা
কামারের হাপারের মতো ওঠানামা করছে। সে আর এক মুহূর্তও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। মুহূর্তের মধ্যে বড় বড় পা ফেলে আয়ান তিথির পেছনে এসে দাঁড়ালো। তিথি কিছু বুঝে ওঠার আগেই আয়ান ঝড়ের গতিতে তার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে আনলো এবং সজোরে ঠাস করে তিথির ফর্সা গালে এক থাপ্পড় বসিয়ে দিল। সেই চটটা যেন নিস্তব্ধ ছাদের বুকে বজ্রপাতের মতো শোনালো। আচমকা এমন ঘটনায় তিথি ভয়ে কুঁকড়ে গেল। সে চোখের সর্ষে ফুল দেখছে। তার গালটা মুহূর্তে রক্তবর্ণ হয়ে ফুলে উঠল। কাপা কাপা চোখের সামনে তাকাতেই দেখলো আয়ান দাঁড়িয়ে আছে। তার চোখের মনি দিয়ে যেন আগুনের গোলা বের হচ্ছে। তিথি বড় বড় শ্বাস নিতে নিতে ভাবলো, আয়ান কখন এলো? ও কি তবে সব শুনে ফেলেছে? তিথি নিজের গাল হাত দিয়ে চেপে ধরে ধরা গলায় বলল, আয়ান তুমি এখানে? আয়ান কোনো উত্তর না দিয়ে এক ঝটকায় তিথির চোয়াল চেপে ধরল। যন্ত্রণায় তিথির মুখটা বিকৃতি হয়ে গেল। আয়ান দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ে বলল, বল, তুই আমাকে আর কি কি থেকে আলাদা করতে চাস? তুই কি আমাকে জ্যান্ত মেরে ফেলতে চাস? তোর হিম্মত হয় কি করে আমার থেকে এত বড় একটা সত্যি লুকিয়ে রাখার? তিথির চোখ দিয়ে অনবরত নোনা জল গড়িয়ে পড়ছে। চোয়ালের উপর আয়ানের আঙ্গুলের ছাপ ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে হাড়গুলো এখনই গুঁড়ো হয়ে যাবে। তিথি কোনো মতে কাপা কাপা গলায় বলল, আয়ান, তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না আমি কি করেছি। আয়নের বুকটা যেন এখন ফেটে যাচ্ছে। যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছে, যার অবহেলায় সে দিনের পর দিন জ্যান্ত লাশের মতো বেঁচে আছে, সেই মানুষটাই তার কাছ থেকে এত বড় একটা সত্য লুকিয়ে যাচ্ছে। এই হাহাকার আর মান অভিমানের বোঝা যেন আর সইতে পারছে না আয়ান। মুহূর্তের মধ্যেই আয়ান তিথির চোয়াল ছেড়ে দিল। কোনো কিছু না ভেবেই সে ধপ করে ছাদের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। পরম আবেশে আর অধিকার বোধে তিথির পেটটা নিজের দু হাতে জড়িয়ে ধরল আয়ান। তারপর তিথির পেটে মুখ গুজে সে এক উন্মাদ পাগলের মতো হাহাকারে কেঁদে দিল। আয়ানের এমন আকস্মিক আচরণে তিথি পাথরের মতো স্থির হয়ে গেল। তার সবটুকু ভয় এক নিমিষেই বিস্ময়ে রূপ নিল। আয়ান তিথির পেট জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বলতে লাগলো, আমি কোনোদিন তোকে ক্ষমা করব না তিথি, কোনোদিনও না। তুই তিলে তিলে আমার জীবনটা শেষ করে দিচ্ছিস। একে তো তুই আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে জ্যান্ত মেরে ফেলেছিস, আর এর ওপর এখন আমার সন্তানের কাছ থেকেও আড়াল করে রেখেছিস। তুই কিভাবে পারলি তিথি? কিভাবে পারলি আমার রক্তকে আমার কাছ থেকে আড়াল করতে? আয়ানের কথা শুনে তিথির শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আয়ান যে তার প্রতিটা কথা শুনে ফেলেছে, এই ভাবনায় মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল তিথির উপর। তিথি আর নিজেকে স্থির রাখতে পারল না। আয়ানের কান্নায় ভেঙে পড়া দেখে সেও কান্নায় ভেঙে পড়ল। তিথি ফুপিয়ে ফুপিয়ে ধরা গলায় বলল, আয়ান, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে লুকোতে চাইনি। আমি শুধু তোমাকে সত্যিটা বলার মতো শক্তি খুঁজে পাচ্ছিলাম না। তুমি যখন আমাকে এড়িয়ে চলো, চরম অবহেলা করো, তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী মনে হয়। তুমি বলো আয়ান, একজন অপরাধী হয়ে আমি বুক ফুলিয়ে এই খুশির খবরটা তোমাকে দেব কোন সাহসে? কিন্তু আয়ান তখন তিথির কোনো যুক্তি বা কান্নাই নিজের কানে নিচ্ছে না। সে যেন বাবা হওয়ার এক অসীম আর স্বর্গীয় খুশিতে অন্য কোনো দুনিয়ায় হারিয়ে গিয়েছে। তিথির পেটে মুখ গুজে সে এক অদ্ভুত ঘোরের মধ্যে আবোল তাবোল বলতে শুরু করলো। তার কণ্ঠে এখন আর আগের সেই তীব্র ঘৃণা নেই, বরং এক অবুঝ আকুতি মিশে আছে। আয়ান তিথির পেটে বারবার পরম মমতার চুমু খেতে খেতে ফিসফিস করে বলল, আমার কলেজে শোনা, তুমি আর এক মুহূর্ত দেরি করো না। তুমি খুব তাড়াতাড়ি এই পৃথিবীতে চলে আসো। তুমি আর আমি মিলে তোমার এই পচা মাম্মামকে অনেক অনেক শাস্তি দেব। তুমি দেবে তোমার বাবার থেকে তোমাকে আড়াল করে রাখার জন্য, আর আমি দেব আমাকে এতদিন জ্যান্ত লাশ বানিয়ে রাখার জন্য। আমরা দুজন মিলে ওকে একদম জ্বালিয়ে মারবো, বুঝলে শোনা? আয়ানের এই উদ্ভট বাচ্চামো আর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তিথির চোখের জল যেন বাত মানল না। যে মানুষটা কিছুক্ষণ আগে তাকে চর মেরেছিল, সেই মানুষটাই এখন তার অনাগত সন্তানের সাথে কথা বলছে। আয়ান যেন ভুলে গেছে তিথির প্রতি তার পাহাড় সমান অভিমানের কথা।
এই মুহূর্তে সে শুধু একজন বাবা যে তার সন্তানের প্রথম অস্তিত্বের খবর পেয়ে দিশেহারা। কিছুক্ষণ পর আয়ান উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে ফেলল। তার চোখের সেই নরম ভঙ্গি নিমিষেই উধাও হয়ে সেখানে জায়গা করে নিল এক অদ্ভুত কাঠিন্য পাগলামির জেদ। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, শুনে রাখ তিথি, আমার সন্তানটা শুধু পৃথিবীতে আসতে দে। আমাকে এ পর্যন্ত যতটুকু কষ্ট দিয়েছিস তার সবটুকু হিসাব আমি কড়ায় গন্ডায় শোধ করে নেব। আমি আর আমার সন্তান মিলে তোকে সারাক্ষণ জ্বালিয়ে মারব, তখন বুঝবি তোর এই পাগল স্বামীকে দূরে রাখার ফল। বলেই আয়ান এক মুহূর্ত দেরি করল না, ঝড়ের বেগে ছাদ থেকে নিচে নেমে গেল। তিথি হতবিলম্ব হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। কান্নার মাঝেও সে হেসে ফেলল। আয়ান যে বাবা হওয়ার খুশিতে পাগল হয়ে গেছে তার নিশ্চিত। তারপর তিথিও ধীর পায়ে আয়ানের পিছু পিছু নিচে নেমে এলো। আয়ান সোজা গিয়ে তার বাবা আরিফুল খান আর মা হিমি খানের ঘরের দরজার সামনে দাঁড়ালো। সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। পাগলের মতো দরজায় কড়া নাড়তে লাগলো সে। আরিফুল খান আর মিহি খান তখন মাত্রই ঘুমের দেশে তলিয়ে যাচ্ছিলেন। ছেলের এমন অস্থির আর ঘন ঘন ডাক শুনে দুজনেই ধরফর করে বিছানা থেকে উঠে পড়লেন। আরিফুল খান তড়িঘড়ি করে চশমাটা নাকে বসিয়ে দরজা খুলে দিলেন। সামনে আয়ানকে ওভাবে হাঁপাতে দেখে তিনি বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আয়ান? এত রাতে এমন পাগলের মতো অস্থির হয়ে ডাকছিস কেন? আমাদের কোনো বিপদ হয়েছে? আয়ান মুহূর্তের মধ্যে বড় করে এক গাল হাসলো। তার চোখে তখন আনন্দ আর উত্তেজনার অদ্ভুত এক মিশ্রণ। সে আরিফুল খানকে শক্ত করে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা, আমি অনেক খুশি। আজ আমি এতটাই খুশি যে তোমাকে ভাষায় বোঝাতে পারবো না। বাবা, তোমার সেই ছোট্ট আয়ন আর এখন সেই ছোট্ট আয়ন নেই। আজ তোমার আয়ান নিজেও বাবা হতে চলেছে। তোমার মতো করেই আঙুল ধরে হাঁটিয়ে হাঁটিয়ে শেখানোর ক্ষমতা আমারও হচ্ছে বাবা। আমিও বাবা হচ্ছি। আয়ানের কথা শুনে আরিফুল খান আর মিহি খান পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মিহি খান যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। তিনি অবাক হয়ে বললেন, কি বলছিস এসব? তুই বাবা হচ্ছিস মানে? আয়ান আরিফুল খানকে ছেড়ে এবার মিহি খানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আম্মু, তোমার সেই ছোট্ট ছেলে আজ নিজেও বাবা হতে যাচ্ছে। তুমি দাদি হতে যাচ্ছ আম্মু। মিহি খান আর আরিফুল খান একে অপরের দিকে তাকালেন। হঠাৎ মিহি খানের নজর গেল দরজার পাশে দাঁড়িয়ে থাকা তিথির দিকে। তিথি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার দু গাল টকটকে লাল হয়ে উঠেছে। তিথির সেই লাজুক মুখ আর অবনত ভঙ্গি দেখে মিহি খানের আর বুঝতে বাকি রইল না যে আয়ান যা বলছে তা এক বর্ণ মিথ্যা নয়। মিহি খান মুহূর্তেই হাত জড়ো করে বললেন, আলহামদুলিল্লাহ। তিনি আয়ানকে ছেড়ে দ্রুত তিথির কাছে এগিয়ে এলেন। তিথির থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে আদরে ধমকে সুরে বললেন, আমার সন্দেহটাই তাহলে ঠিক ছিল। এই, তার জন্য তুই দুপুরে মাছ মাংস ফেলে আচার দিয়ে ভাত খাচ্ছিলি? তোর সাহস কত বড়! এত বড় খুশির খবরটা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলি? তিথি কোনো কথা বলতে পারল না। লজ্জা আর আড়ষ্টতায় তার মাথা আরো নিচু হয়ে গেল। এদিকে আয়ান যেন খুশিতে পাগল হয়ে গেছে। সে চিৎকার করে বাসার সবাইকে ডেকে তুলল। মাঝরাতে এমন হুলুস থুলুস দেখে বাড়ির সবাই জেগে উঠল। তিথির মা হওয়ার খবরটা যখন জানাজানি হলো, বাড়ির পরিবেশ এক নিমিষেই বদলে গেল। সবাই যেন অবাক, তার চেয়েও দ্বিগুণ খুশি। আনোয়ার খান, আরিফুল খান আর আশিক খান এই তিন ভাই খুশিতে রীতিমতো বাচ্চাদের মতো নাচানাচি শুরু করে দিলেন। একে অপরকে জড়িয়ে ধরে তারা বলতে লাগলেন, আমাদের বাড়ির দুই মেয়ে একসাথে মা হতে যাচ্ছে। আমরা নানা দাদা হতে চলেছি। মিহি খান, তনুজা খান আর রোশনি খান যেন তিথিকে ভালোবাসায় ভরিয়ে দিলেন। তনুজা খান তো তুরার মতো তিথির সারা মুখে চুমুখে অস্থির করে তুললেন। তুরাও নিজের শারীরিক অসুস্থতা ভুলে পরম মমতায় তিথিকে জড়িয়ে ধরল। দু বোন প্রায় একই সময় মা হতে যাচ্ছে, এমন ঘটনা সত্যি বিরল আর অভাবনীয়। আশিক খান নিজের দু মেয়ের দিকে তাকিয়ে মুহূর্তের জন্য স্মৃতিকাতর হয়ে পড়লেন। তিনি তিথি আর তুরার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিলেন। তারপর দুজনকে দু হাত দিয়ে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার স্পষ্ট মনে পড়ে যাচ্ছে এই তো সেদিনকার কথা। ছোট ছোট দুটো ফ্রক পরে এই দু মেয়ে তার হাত ধরে টলমল পায়ে হাঁটত। তিনি দুজনের দুটো আঙ্গুল ধরে ধরে কত শিখিয়েছেন কিভাবে পা ফেলতে হয়।
সেই ছোট সোনামণিরা আজ কত বড় হয়ে গেছে। আজ তারা নিজেরাই এক একটা প্রাণের জন্ম দিতে যাচ্ছে। আশিক খানের মনের ভেতরটা এক অদ্ভুত সুখে ভরে উঠল। খুশিতে আর আবেগে তার চোখের কোণ চিকচিক করে উঠল। তিনি ধরা গলায় বললেন, আমার আম্মু দুটো আজ কত বড় হয়ে গিয়েছে। আমি ভাবতেই পারছি না তোরা মা হতে যাচ্ছিস। তোদের এই আঙ্গুল ধরে হাঁটার শেখানোর দিনগুলো যেন আমার চোখের সামনে এখনো ভাসছে। তোরা সবসময় সুখে থাকিস সোনামণিরা, এটাই আমার একমাত্র চাওয়া। বাড়ির সবাই তখন গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তনুজা খানও স্বামীর এমন আবেগ দেখে চোখের জল সামলাতে পারলেন না। পুরো বাড়িতে তখন খুশির এক পশলা বৃষ্টি বয়ে যাচ্ছে। রুদ্র দূরে থাকলেও এই খবরের রেশ যেন ফোনের মধ্যেই 7 সমুদ্রের 13 নদীর পার হয়ে তাকেও ছুঁয়ে গেল। এবং রুদ্রও অনেক খুশি হলো। তাহলে দু ভাই একসাথে বাপ হতে যাচ্ছে।